জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমরা পলিটেকনিক সিরিজে জাভা প্রোগ্রামিং সাবজেক্টের ৭ম অধ্যায় মেথডস অ্যান্ড কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। তো মেথডস অ্যান্ড কনস্ট্রাক্টর হচ্ছে প্রোগ্রামিংয়ের একদম খুব কোর একটা কনসেপ্ট, এবং আপনি যখন হচ্ছে কি যে কোনো একটা কম্পিউটারের মাধ্যমে কোনো প্রবলেম যখন সমাধান করতে চান, একটা প্রবলেমকে যখন হচ্ছে কি যে অনেক বড় একটা প্রবলেম, সেটাকে যদি সহজে সমাধান করতে চান তাহলে কি করতে হয়, যে প্রবলেমটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হয়। তারপরে সেই ছোট ছোট অংশগুলোকে সমাধান করে সম্মিলিতভাবে পুরা প্রবলেমটাকে সমাধান করতে হয়। তো এই যে একটা বড় একটা সমস্যাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র করা এবং সেগুলোকে সমাধান করার জন্যই হচ্ছে মূলত মেথডের আবির্ভাব। যে আপনি যেটাকে হচ্ছে কি আমরা সাধারণত ফাংশন বলে থাকি, কিন্তু সেটা জাভা প্রোগ্রামিংয়ে আমরা সেটাকে মেথড বলে থাকি। আর কেন মেথড বলি সেটাও আমরা অনেকবার বলছি, যে কারণ হচ্ছে কি যে ফাংশনগুলো যখন ক্লাসের মধ্যে থাকবে তখন সেটাকে আমরা সাধারণ ফাংশন বলবো না, এদেরকে বলবো হচ্ছে মেম্বার ফাংশন অথবা মেথড। আর কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাস থেকে, তো নর্মালি হচ্ছে কি যে আমরা অবজেক্ট তৈরি করি। তো অবজেক্ট যখন তৈরি করা হয় তখন হচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য আপনাকে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, কারণ কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে কি অবজেক্টটা তৈরি হয়। ইভেন আমরা কোনো একটা অবজেক্টে যদি ভ্যালুগুলো যদি অ্যাসাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কনস্ট্রাক্টরটা ব্যবহার করি। তো আমরা আজকে এই মেথড এবং কনস্ট্রাক্টর নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং মেথড এবং কনস্ট্রাক্টর ব্যবহার করে প্রোগ্রাম লিখব, এবং এটার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু দেখে নিই যে এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আছে জাভা প্রোগ্রামিংয়ের মেথড এবং কনস্ট্রাক্টর কি, এটা নিয়ে আলোচনা করব। জাভা প্রোগ্রামিং মেথড কি, এটা নিয়ে আলোচনা করব। তারপরে মেথড সিনট্যাক্স সহ আমরা ব্যাখ্যা করব। আর মেথড ব্যবহার আসলে সুবিধাগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করব। জাভাতে মেথড ওভারলোডিং যে কনসেপ্টটা, এটা নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে প্রোগ্রাম লিখব। তারপরে হচ্ছে কি যে কনস্ট্রাক্টর কি, এটা নিয়ে আলোচনা করব। ওভারলোডিং কনস্ট্রাক্টর তৈরি কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে মেথড এবং কনস্ট্রাক্টর ব্যবহার করে আমরা জাভা প্রোগ্রাম লিখব। প্রথমে আসি আসলে মেথড এবং কনস্ট্রাক্টর কি। আরেকটু বলে নিই যে কনস্ট্রাক্টরটা কিন্তু এক ধরনের মেথড, ঠিক আছে। আমরা আসলে মেথডটা কেন ব্যবহার করি? মেথড ব্যবহার করা হয় এই জন্য যে আপনি একটা বড় সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবেন, আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একসাথ করে তারপরে বড় সমস্যাটা সমাধান করবেন। এই জন্যই মূলত হচ্ছে কি যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা এবং সেটাকে সমাধান করা, এবং অনেক সময় দেখা গেছে আমাদের একই কাজ অনেকবার করার প্রয়োজন হয়, তো সেটার জন্য হচ্ছে কি কোডও অনেকবার লেখার প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি একটা ওই নির্দিষ্ট কাজটাকে যদি একটা মেথডের মধ্যে নিয়ে যাই, তাহলে ওই মেথডটাকে শুধু কল করলে আমাদের কাজ হয়ে যায়। তাহলে হচ্ছে কি যে এটার জন্য প্রয়োজনীয় যে কোডগুলা, এটা বারবার লেখার প্রয়োজন হয় না। এবং মেথড যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের কোনো যদি প্রবলেম যদি তৈরি হয়, যদি কোনো এরর তৈরি হয়, বাগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে এটাকে খুঁজে বের করা খুবই সহজ হয়। এবং সেটাকে কোনো যদি নতুন কিছু যদি এটা সংযোজন করার প্রয়োজন হয়, অথবা কোনো কিছু যদি আমাদের বাদ দেওয়ার প্রয়োজন হয়, তো সেটা মেথড ব্যবহার করার মাধ্যমে আমাদের কাজটা খুবই সহজ হয়। তো এই জন্য আমরা হচ্ছে কি যে মানে প্রোগ্রামিংয়ে বেশি বেশি করে হচ্ছে কি মেথড ব্যবহার করি। তো মেথডকে সাধারণত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি আমাদের প্রি ডিফাইন্ড মেথড, অথবা এটাকে ইউজার ডিফাইন্ড বিল্ট ইন মেথডও বলা হয়। এটা হচ্ছে কি প্রি ডিফাইন্ড মেথড, অথবা এটাকে আমরা বিল্ট ইন মেথডও বলতে পারি। অর্থাৎ কোনো বিল্ট ইন মেথড অর্থাৎ যখন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে দেওয়া হয়েছে, তখন হচ্ছে কি যে এটার সাথে বিল্ট ইন অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে কি যে ডেভেলপাররা খুব সহজে এগুলো ব্যবহার করে এটা সুবিধা নিতে পারে। তো আমাদের এমন আছে যে কিছু কমন কাজ থাকে, তো সেগুলো হচ্ছে কি সেগুলোর জন্য হচ্ছে কি প্রয়োজনীয় কোডগুলো আগে থেকে তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটা কম্পাইল করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এটাকে আমরা প্রি ডিফাইন্ড অথবা বিল্ট ইন মেথড বলি। তো আমরা কী করি যে ওই মেথডগুলো আমাদের মানে পুনরায় লেখার প্রয়োজন হয় না, শুধুমাত্র হচ্ছে কি এদেরকে কল করে এদেরকে শুধু আমরা ব্যবহার করি। যেমন আপনি যদি মনে করেন যে আপনি ম্যাথমেটিক্সের কোনো একটা কাজ করতে চাচ্ছেন, যে যেমন হচ্ছে কি আপনার পাইয়ের দরকার হয়, যে পাইয়ের কোনো একটা ভ্যালু, তো এটা কিন্তু প্রি ডিফাইন্ড, এটা আগের থেকে দেওয়া থাকে। অথবা আপনি যদি
মানে কোনো একটা স্ট্রিংয়ের একটা লেন্থ বের করবেন। তো লেন্থ বের করার জন্য আপনি একটা মেথড লিখবেন। তো পুরো মেথডটা লেখা কিন্তু একটু কষ্টকর, এবং সেটা কিন্তু আগে থেকে হচ্ছে কি যে এটা নির্মাতা প্রতিষ্ঠান তারা কি করছে যে আগে থেকে আপনার জন্য এই ধরনের প্রয়োজনীয় মেথডগুলো আপনাকে লিখে দিছে। তো আপনি কি করবেন যে শুধুমাত্র লেন্থের যে মেথডটা সেটাকে কল করলেই কাজ হয়ে যাচ্ছে, মানে এটার জন্য প্রয়োজনীয় কোড লেখার প্রয়োজন হয় না। তো এই ধরনের মেথডগুলোকে আমরা প্রি ডিফাইন্ড মেথড অথবা বিল্ট ইন মেথড বলি। তো আমাদের প্রি ডিফাইন্ড বা বিল্ট ইন মেথড থাকার পরেও অনেক সময় আমাদের নিজেদের কাজের জন্য কিছু মেথড আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হয়, লিখতে হয়। তো সেই মেথডগুলোকে আমরা বলি যে ইউজার ডিফাইন্ড মেথড অথবা প্রোগ্রামার ডিফাইন্ড মেথড। অর্থাৎ হচ্ছে কি প্রোগ্রামাররা যখন হচ্ছে কি যে কোনো প্রোগ্রাম লিখে তখন তার প্রয়োজনে যদি কোনো মেথড তৈরি করে তাহলে সেই মেথডটাকে আমরা বলি যে প্রোগ্রামার ডিফাইন্ড মেথড অথবা ইউজার ডিফাইন্ড মেথড। তো ইউজার ডিফাইন্ড মেথডকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড আর একটা হচ্ছে কি স্ট্যাটিক মেথড, অথবা স্ট্যাটিক মেথডকে আমরা ক্লাস মেথডও বলে থাকি। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আমরা বলছিলাম যে প্রি ডিফাইন্ড মেথডগুলো হচ্ছে কি যে যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয় তখন তার নির্মাতা প্রতিষ্ঠানই হচ্ছে যে আগে থেকে কিছু কোড লিখে দেয়, আগে থেকে কিছু মেথড তৈরি করে দেয়, যাতে হচ্ছে কি এগুলো আমরা ব্যবহার করে এটা সুবিধাটা নিতে পারি। তো এটার জন্য যে আমাদের যে একটা মেথডের জন্য যে প্রয়োজনীয় কোডগুলো তারা আগে থেকে লিখে দিছে এবং সেটা ডিফাইন্ডে করে দিছে, কম্পাইলে করে দিছে, আমরা শুধুমাত্র ওই মেথডটাকে কল করে এটাকে ইউজ করি। তো এরকম প্রচুর মেথড আছে, তার মধ্যে অন্যতম এখানে কয়েকটা মেথড দেওয়া আছে, যেমন হচ্ছে ট্রু স্ট্রিং, তারপর হচ্ছে ইকুয়ালস, তারপর হচ্ছে হ্যাশ কোড, গেট ক্লাস, লেন্থ, ফার্স্ট ইন্ট। তো এরকম আরও অনেকগুলা হচ্ছে কি যে আপনি মেথড আছে। তো এগুলোকে শুধুমাত্র আমরা কল করেই হচ্ছে কি যে মানে কাজ করতে পারি, এটার জন্য আমাদের কোড লেখার প্রয়োজন নাই। এটার কোড আগে থেকে মানে নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে কি লিখে দিয়েছেন। জাভা প্রোগ্রামিংয়ে কনস্ট্রাক্টর হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের মেথড। তো আসলে কনস্ট্রাক্টর কেন ব্যবহার করা হয়? তো কনস্ট্রাক্টরটা হচ্ছে কি যে যখন আপনি অবজেক্ট তৈরি করবেন তখন হচ্ছে কি যে কনস্ট্রাক্টরের প্রয়োজন হয়, এবং কনস্ট্রাক্টরের মাধ্যমে আপনি যে একটা অবজেক্টের যে ইনস্ট্যান্স যে ভেরিয়েবলগুলো আছে তার প্রারম্ভিক তার শুরুতে যে মান নির্ধারণ করবে, এবং যে একটা অবজেক্টের জন্য যে প্রয়োজনীয় যে মেমরি সেটা বরাদ্দ করবে এই কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর যদি কোনো একটা ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর নাও দেন, তারপরে কিন্তু আপনার কম্পাইলার কিন্তু একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ধরে নেয়, এবং সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে কি যে আপনার অবজেক্টের মান নির্ধারিত হয় এবং তার জন্য মেমরি বরাদ্দ হয়। আর কনস্ট্রাক্টর সাধারণত হচ্ছে কি আমরা জানি যে 3 প্রকার, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে কি আমাদের কপি কনস্ট্রাক্টর লিখি, এবং আরেকটি হচ্ছে কপি কনস্ট্রাক্টর। তো ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে কি যে কনস্ট্রাক্টরটা আপনি কিছুই দিবেন না, সেটা নিজেই হচ্ছে কি যে মানে নিজেই তৈরি হবে, সেটাই হচ্ছে আপনার ডিফল্ট কনস্ট্রাক্টর। আর যদি যে কনস্ট্রাক্টরগুলো আপনি তৈরি করবেন এবং সেটার মধ্যে হচ্ছে কি আপনি আর্গুমেন্টই দিবেন, অর্থাৎ হচ্ছে কি যে একটা ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্সগুলো আছে, যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মানে প্রারম্ভিক মান নির্ধারণ করার জন্য আপনি হচ্ছে কি যে কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে কি যে আর্গুমেন্টটি দিয়ে দিচ্ছেন, তাহলে হচ্ছে কি যে সেটাকে আমরা আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর বলি। আর আরেকটা স্পেশাল কনস্ট্রাক্টর হচ্ছে কপি কনস্ট্রাক্টর। তো যেমন হচ্ছে কি ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা যেমন হচ্ছে কার নামে হচ্ছে কি যে একটা ক্লাস এর আগেও তৈরি করছিলাম, সেটা আবার একটু দেখি। যেমন হচ্ছে কি আপনি একটা কার নামে একটা ক্লাস তৈরি করলেন, কার ক্লাস। তো এখন এখানে যে আপনি কি করলেন যে এখানে হচ্ছে কি যে কিছু ভেরিয়েবল দিলেন, যেমন হচ্ছে কি যে ম্যাক্স স্পিড, তারপর হচ্ছে কি যে এখানে একটা মেথড দিলেন পাবলিক ভয়েড রান, এরকম একটা মেথড দিলেন। সে মেথডের মধ্যে কিছু স্টেটমেন্টও দিলেন, তারপর হচ্ছে কি যে আপনি এটা শেষ করলেন। অথবা এখানে হচ্ছে কি আরেকটা মেইন মেথডে নিলেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপর স্ট্রিং আর্কস। তো এখানে যে আমরা যে কার যে ক্লাসটা নিছি সেটার একটা অবজেক্ট আপনি তৈরি করেন, যেমন হচ্ছে কি কার, তারপর একটা অবজেক্টের নাম দিলেন যে সি, তারপর নিউ, তারপর হচ্ছে কি এখানে কনস্ট্রাক্টরটা আপনি দিয়ে দিচ্ছেন।
তো এখন এখানে যদি আমরা যদি ম্যাক্স স্পিডের যদি ভ্যালুটা দিতে চাই তাহলে আমরা কীভাবে দিই সি ডট ম্যাক্স স্পিড ইকুয়াল টু 150, ঠিক আছে। তো এখন এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে আমাদের ক্লাসটা হচ্ছে কি যে কার ক্লাস, আর ক্লাসের যখন একটা অবজেক্ট তৈরি করছি সি অবজেক্ট, তো এটার জন্য হচ্ছে কিন্তু এখানে একটা মানে যে কনস্ট্রাক্টর এখানে দিয়ে দিছি, অথবা আপনি চাইলে যে এটার ভিতরেই কিন্তু আপনি একটা কনস্ট্রাক্টর কিন্তু আপনি দিতে পারেন, যে এটার ভিতরে কিন্তু একটা কনস্ট্রাক্টর দিতে পারেন। সেখানে হচ্ছে কি যে আপনি চাচ্ছেন যে আমাদের ম্যাক্স স্পিডের যে ভ্যালুটা আমরা 150 দিছি এটা এখানে দিব না, এটা এখানে দিব না, তাহলে দিব কোথায়? এটা এই জায়গাটা দিব, এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আমি কি লিখবো তাহলে? তখন হচ্ছে কি যে আমরা যে কার লিখলাম, তারপরে এখানে আমরা লিখলাম ম্যাক্স স্পিড 150। তাহলে হচ্ছে কি যে আমাদের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল ম্যাক্স স্পিড এটার ভ্যালু কিন্তু ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। তো এখন এখানে যে এই কার যে এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর, আর কনস্ট্রাক্টর নিয়ম লেখার নিয়ম হচ্ছে যে কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের নামের অনুরূপ, অর্থাৎ ক্লাসের নাম যেহেতু কার যেভাবে আছে একদম হুবহু সেভাবেই হবে, তারপর হচ্ছে প্যারেন্থেসিস দিতে হবে, তারপর হচ্ছে এটার বডির মধ্যে আপনি যে যা যা কাজ করবেন সেটা এখানে দিবেন। যেমন হচ্ছে কি আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল ম্যাক্স স্পিড আছে, সেটার একটা ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করব, সেই ভ্যালুটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এই কাজটা এখানে করলাম। তো এটাকে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে পারি, কারণ এখানে কোনো আর্গুমেন্ট আমরা পাঠাই নেই। তো আমরা যদি আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর করতে চাই তাহলে তখন কিভাবে করব, তাহলে সেটা একটু দেখি। তো আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর যদি করি, আবার আগের ক্লাসটাই আমরা নিই এখানে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে প্রথম হচ্ছে কি যে আমি ক্লাস লিখলাম, কার লিখলাম, তারপরে এখানে আগের মতোই লিখলাম যে ইন্ট ম্যাক্স স্পিড, এটা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এরপরে আমরা কি করলাম যে আমরা একটা কনস্ট্রাক্টর নিলাম, সেটা হচ্ছে কি যে কার, এবং এটার মধ্যে আমরা একটা ভ্যালু নিলাম যে এস নামে, তারপর সেই ভ্যালুটা আমরা এখানে কি দিলাম যে ম্যাক্স স্পিড, এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালুটা দিব এস ইকুয়াল টু এস, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের শেষ। এখন এটার থেকে আমরা এই ক্লাসের পরে এরপর আমরা মেন ক্লাসে চলে যাই। এটা মেন, আমি সরাসরি শুধুমাত্র মেন লিখে দিচ্ছি, অর্থাৎ এখানে হবে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তো আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে কি যে মেন লিখে দিলাম। তারপর আমরা যখন হচ্ছে কি যে কার ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করব, তখন আমরা লিখবো যে কার ইকুয়াল টু সি ইকুয়াল টু, কারণ সিটা হচ্ছে কি আমাদের এখানে অবজেক্ট নেম, তারপর হচ্ছে কি যে নিউ দিব, তারপর হচ্ছে কি যে আমাদের কার কনস্ট্রাক্টরটা দিব। তো এখানে হচ্ছে কি যে এই কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে কি আমরা একটা আর্গুমেন্ট পাঠাবো, সেই আর্গুমেন্ট হচ্ছে কি যে ম্যাক্স স্পিড, অর্থাৎ এস এর জন্য একটা ভ্যালু। তো এস এর জন্য একটা ভ্যালু দিলাম হচ্ছে 200, যে এটা দিলাম হচ্ছে 200, ঠিক আছে। তো তাহলে এখন আমাদের এখানে এখন যে কনস্ট্রাক্টরটা এটা কিন্তু আর ডিফল্ট কনস্ট্রাক্টর হয় না, এটা কিন্তু এখন আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর, কারণ হচ্ছে এটা হচ্ছে কি কার হচ্ছে কনস্ট্রাক্টর নেম, এরপর প্যারেন্থেসিসের ভিতরে কিন্তু একটা আর্গুমেন্ট কিন্তু দিয়ে দিছি, এবং এখানে যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন কিন্তু এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিছি 200। তো এই 2 ভ্যালুটা এটা রিসিভ করবে হচ্ছে কি যে মূলত এস এ, তো এস এর ভ্যালু হবে 200। এরপরে এস এর ভ্যালুটা আমরা কোথায় রাখলাম? ম্যাক্স স্পিডের মধ্যে। তো তাহলে এখন ম্যাক্স স্পিডের ভ্যালু কত হবে? 200। তার মানে কি এস এর মান যদি 200 হয়, তার মানে কি ম্যাক্স স্পিডের ভ্যালু হচ্ছে কি যে 200 হবে। তো এভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। তো এটা হচ্ছে কি আমাদের আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর। তাহলে আশা করি বুঝছেন যে আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর কি আর ডিফল্ট কনস্ট্রাক্টর কি। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে কি যে আপনি কখনো হচ্ছে মানে কোনো আর্গুমেন্টই দিবেন না, কোনো ভ্যালু দিবেন না, এইটা। অথবা হচ্ছে কি আপনি একদম কনস্ট্রাক্টর তৈরি করেন না, আপনার কাছে মনে হচ্ছে আমি তো কোনো কনস্ট্রাক্টর তৈরি করি নাই, কিন্তু কম্পাইলার অটোমেটিক একটা কনস্ট্রাক্টর কিন্তু তৈরি করে নেবে। আপনি যখন এই লাইনটা লিখবেন, এটা তো অবজেক্ট তৈরি করার জন্য তো এটা লিখতে হবে, তো এটা লিখতে গেলে তখন কিন্তু অটোমেটিক একটা কনস্ট্রাক্টর সে তৈরি করে নেবে। তো এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। আর যখন হচ্ছে কিছু কনস্ট্রাক্টর তৈরি করে তার জন্য কোনো আর্গুমেন্ট ভ্যালু যদি আপনি পাঠান, তাহলে তখন হচ্ছে কি এটাকে আমরা আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর বলবো। এখন আমরা দেখব সিনট্যাক্স সহ
মেথডের ব্যাখ্যা। আমরা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে কি যে একটা মেথড কিভাবে লিখতে হয়। তো অলরেডি কিন্তু আমরা কয়েকটা প্রোগ্রামে কিন্তু মেথড লিখে দেখে ফেলছি। তো আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথম হচ্ছে কি আমরা কিভাবে লিখি যে একটা মেথড যদি আমরা লিখি, যেমন হচ্ছে কি আপনি সাম নামে একটা মেথড লিখবেন, সাম। তো মেথড হওয়ার জন্য প্রথম কথা কি যে একটা নাম থাকতে হবে এবং নামের পরে কি দিতে হবে, একটা প্যারেনথেসিস দিতেই হবে। তাহলে এখন এটা কিন্তু একটা মেথড হয়ে গেল। এখন একটা মেথড হয়ে গেল, কিন্তু এটার যে এই মেথডের কাজটা কি, কাজটা সে কি করবে, তো সেই কাজগুলো আমাদেরকে লিখতে হয় যে আমাদের এখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে, তারপরে সেই কাজগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে কাজ করার পরে আমরা কোনো কিছু রিটার্ন করব কি না। তো যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদেরকে যে টাইপের ভ্যালু রিটার্ন করব সেই টাইপটা আমাদেরকে দিতে হবে। আর যদি কোনো কিছু রিটার্ন না করি তাহলে হচ্ছে কি যে ভয়েড দিতে হবে। অর্থাৎ হচ্ছে কি ব্যাপারটা এরকম যে আপনি এটার সামনে হচ্ছে কি আপনি ভয়েড দিবেন যদি কোনো কিছু রিটার্ন না করেন। কিন্তু আপনি যদি রিটার্ন করেন তাহলে সেটা কী টাইপের ভ্যালু রিটার্ন করতেছে। যদি ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করেন তাহলে এখানে ইন্ট লিখবেন, যদি ক্যারেক্টার টাইপের ভ্যালু রিটার্ন করেন তাহলে কার লিখবেন। ঠিক আছে? তো এরকম হচ্ছে কি যে আপনি রিটার্ন টাইপটা বলবেন। এরপরে এর মানে আবার হচ্ছে কি যে আপনি যদি হচ্ছে কি যে এই মেথডটাকে কোথায় থেকে আপনি অ্যাক্সেস করবেন বা করতে পারবেন সেটা যদি আপনি দিতে চান, তাহলে তখন হচ্ছে কি আমাদেরকে অ্যাক্সেস মডিফায়ারটা দিতে হয়। তো অ্যাক্সেস মডিফায়ারটা হচ্ছে কি যে এখানে আমরা দিব যে যদি আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে তখন আমরা হচ্ছে কি পাবলিক দিব। এই পাবলিকটাকে আমরা বলি যে অ্যাক্সেস মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার। আর এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, আর এটা হচ্ছে আমাদের মেথড নেম। এরপরে এখানে আমাদের ফাঁকা রাখলাম, যদি এমন হয় যে আমাদের এখানে কোনো আর্গুমেন্ট লেখার দরকার হয় যে আমরা আর্গুমেন্ট দিব কি দিব না। যদি না দিই তাহলে কিছু লেখার দরকার নেই, আর যদি দিই তাহলে হচ্ছে কি যে আর্গুমেন্টগুলো লিখবো সেই আর্গুমেন্টগুলোর টাইপ এবং আর্গুমেন্টের জন্য একটা নেম এটা দিতে হবে। তো এটা হচ্ছে কি আর্গুমেন্ট লিস্ট। এখানে কিন্তু একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, অথবা একদম নাও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি আর্গুমেন্ট লিস্ট এটা থাকবে। আর এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের মেথড বডি এটা আমাদের থাকবে। তো এই হচ্ছে আমাদের একটা মেথডের সিনট্যাক্স। তো এটা ব্যবহার করে আমরা হচ্ছে কি যে মেথড লিখব, যে আমরা প্রোগ্রামিংয়ে যখন হচ্ছে কি যে করব তখন হচ্ছে কি যে আমরা একটা মেথড লিখে ফেলবো, তখন হচ্ছে কি আরও ভালোভাবে বোঝা যাবে। আমরা এখন দেখব কিভাবে একটা মেথড তৈরি করা হয় এবং সেটাকে কিভাবে হচ্ছে কি আমরা কল করে তারপর এটা রেজাল্ট আমরা দেখব। আমরা হচ্ছে কি যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে টেস্ট ক্লাস, এবং সেই ক্লাসটাকে আমরা পাবলিক করে দিলাম। এটার মধ্যে প্রথম কথা হচ্ছে কি আমরা একটা অবশ্যই মেন মেথড নিব। তো মেন মেথড আমরা কিভাবে নিই সেটা আমরা জানি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এভাবে আমরা লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ঠিক আছে? তো এটার ভিতরে আমরা লিখি হচ্ছে কি আর্গুমেন্ট হিসেবে লিখি হচ্ছে কি স্ট্রিং আর্গস, এটা আমরা দিই। এটা হচ্ছে আমাদের মেন মেথড। তো আমরা নিজেদের ইউজার ডিফাইন্ড একটা মেথড আমরা নিই। তো সেই মেথডটার নাম আমি দিতে পারি সাম দিতে পারি। জাস্ট দুইটা সংখ্যাকে যোগ করব, যোগ করে যোগফলটা আমরা প্রিন্ট করব। এরকম একটা সিম্পল মেথড লিখব। তো তাহলে হচ্ছে কি যে সেই মেথডের সাম লিখলাম, সাম। তো এটা কিন্তু একটা মেথড হয়ে গেছে। এখন এই মেথডের কি দিতে হবে, যে মেথডের হচ্ছে কি যে এটা বডি থাকবে, যে তো বডিটা লিখতে হয় হচ্ছে কি যে মূলত কার্লি ব্র্যাকেটের মধ্যে, কার্লি ব্র্যাকেট। তো এটার মধ্যে হচ্ছে কি আমরা এটার প্রয়োজনীয় যে স্টেটমেন্টগুলো দরকার, এক্সপ্রেশনগুলো দরকার, সেটা এখানে লিখব। এই যে মেথডটা, এই মেথডের হচ্ছে কি যে সে যখন হচ্ছে কি যে ভ্যালুগুলো সে তার বডিতে যে স্টেটমেন্টগুলো আছে সেটাকে অ্যাক্সেস করে, যে প্রসেস করে, তারপর হচ্ছে কি একটা ফলাফল তৈরি করবে, এবং সেটা কি সে রিটার্ন করবে কি না। যদি করে তাহলে সেই যে ফলাফলটা কি টাইপের সে টাইপটা বলতে হবে, অর্থাৎ রিটার্ন টাইপটা বলতে হবে। তো সেটা হতে পারে ইন্টিজার হতে পারে, ডবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ইত্যাদি, মানে যা তৈরি হবে সেটাই। কিন্তু যদি কোনো ভ্যালু যদি সে রিটার্ন না করে, তাহলে হচ্ছে কি কোনো কিছু যদি রিটার্ন না করে তাহলে সেক্ষেত্রে আমরা ভয়েড দিব। যদি রিটার্ন করে তাহলে সেই রেজাল্টটা, সেই যা রিটার্ন করবে সেটা টাইপটা কি সেটা বলতে হবে। আর যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমরা ভয়েড বলবো। এরপরে এই মেথডটাকে
প্রোগ্রামের কোথায় থেকে অ্যাক্সেস করতে পারবে। তো আমি চাচ্ছি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবলিক দিব। তো আমরা যদি হচ্ছে কি যে নির্দিষ্ট করে দিই না শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই ব্যবহার করতে পারবে, অন্য কোথাও ব্যবহার করতে পারবে না, তাহলে হচ্ছে কি আমরা প্রাইভেট করে দিব। অথবা এই প্যাকেজের মধ্যে ব্যবহার করতে পারবে, অন্য কোথাও ব্যবহার করতে পারবে না, তাহলে প্রোটেক্টেড করে দিব। আর আমরা যদি চাই যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পাবলিক করে দিব। তো আমি চাচ্ছি যে এই মেথডটা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবে, এই জন্য হচ্ছে কি আমরা পাবলিক করে দিছি। তো এখানে কোনো আর্গুমেন্ট আমি চাইলে এরপরে যদি আমরা কোনো আর্গুমেন্ট দিতে চাই, তাহলে কিন্তু এখানে এই আর্গুমেন্টে এখানে আমরা প্যারেনথেসিসের ভিতরে আমরা দিব। এখানে একটাও আর্গুমেন্ট হতে পারে, একাধিকও হতে পারে। অথবা আমি যদি কোনো আর্গুমেন্ট না দিতে চাই, তাহলে এটা ফাঁকা রাখবো, এখানে কোনো কিছু লিখবো না। এরপরে হচ্ছে কি যে ভিতরে আমরা কি করব। তো ভিতরে আমরা সিম্পলি আমি যদি মনে করি যে কোনো একটা মেসেজ প্রিন্ট করে দিব, শুধুমাত্র মেসেজটাই প্রিন্ট করে দিব আর কিছু না। তো তাহলে হচ্ছে কি সেটার জন্য আমরা প্রয়োজনীয় আমরা এটার স্টেটমেন্টটা লিখি। তাহলে এটা হচ্ছে কি system.out.println এটা। তো আমি কি প্রিন্ট করব, আমি লিখতে চাচ্ছি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স, এই লেখাটা হচ্ছে কি যে আমরা প্রিন্ট করব। তাহলে আর কিছুই না। তাহলে এখানে শুধুমাত্র একটা মানে মেসেজ প্রিন্ট করার জন্য একটা স্টেটমেন্ট লিখছি, আর কিছুই লিখি নেই। তো এরপরে আমরা যদি এই মেথডটাকে যে এক্সিকিউট করতে চাই, তাহলে মেইন মেথড থেকে আমাদেরকে কি করতে হবে, এই মেথডটাকে কল করতে হবে। তো কল করার জন্য এটা তো হচ্ছে কি যে একটা মানে সাধারণ একটা মেম্বার ফাংশন বা মেথড। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে এটা যেহেতু ক্লাসের ভিতরে, তাহলে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং সেই অবজেক্টকে দিয়ে ডট অপারেটরের মাধ্যমে হচ্ছে কি যে এই মেথডটাকে কল করতে হবে। অর্থাৎ হচ্ছে কি আপনি শুধুমাত্র এভাবে যদি চান যে সাম মেথড, এটাকে এভাবে যদি আপনি চান, এখানে কিন্তু তখন আপনার এরর দেখাবে। কারণ হচ্ছে কি যে এটা একটা ক্লাসের মেম্বার ফাংশন। তো সেক্ষেত্রে আপনি এভাবে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন না। তাহলে কি করতে হবে, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তাই অবজেক্ট তৈরি করি, আমাদের ক্লাসটা হচ্ছে কি যে টেস্ট ক্লাস। তাহলে ক্লাসের নামটা দিলাম টেস্ট ক্লাস। এরপর একটা অবজেক্টের নাম দিব। তো আমি সংক্ষেপে টেস্ট ক্লাসের জন্য টিসি দিলাম ইকুয়াল টু। তো কীভাবে আমরা অবজেক্ট তৈরি করি সেটা আমরা জানি। তো এরপর কি দিতে হয়, নিউ দিতে হয়। তারপর হচ্ছে কনস্ট্রাক্টরটা, অর্থাৎ হচ্ছে কি যে টেস্ট ক্লাস, তারপর হচ্ছে কি যে আমরা প্যারেনথেসিস দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে এবং সেই অবজেক্টের নাম হচ্ছে টিসি। এখন এই যে সাম মেথডটাকে আমি যদি কল করতে চাই, তাহলে আমাদেরকে এই অবজেক্টটা দিতে হবে, টিসিটা দিতে হবে, তারপরে ডট দিতে হবে, তারপরে হচ্ছে কি সাম মেথডটা দিতে হবে। তাহলে কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আপনার যে নিচে রেড আন্ডারলাইন যেটা ছিল, এটা কিন্তু উঠে গেছে। তো এই যে আমরা যে অবজেক্টটা দিছি, তারপর ডট অপারেটর দিলাম, তারপর হচ্ছে কি যে আমাদের মেথডের নামটা দিলাম। তো তাহলে এটা হলে কি হবে যে সাম মেথডটাকে কল করবে, কল করে এটার ভিতরে ঢুকবে, যাই দেখতেছি যে একটা মেসেজ প্রিন্ট করতে বলা হয়েছে। তো মেসেজটা প্রিন্ট করবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তা আমরা এখন হচ্ছে এটাকে সেভ করি, কন্ট্রোল চেপে ধরে এস দিলাম, তারপর এটাকে আমরা রান করি। রান করলাম, ওকে, হ্যাঁ, এই যে কম্পিউটার সায়েন্স এই লেখাটা হচ্ছে কি যে আমাদের এখানে প্রিন্ট করে দেখাইছে। তো এটা তো খুব সাধারণ একটা মেথড, শুধুমাত্র কল করছি, করলাম যে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম। তো আমি যদি চাই যে এখানে একটা মেসেজ শুধু প্রিন্ট করবে এমন না, এখানে একটা মানে এটা হচ্ছে গাণিতিক কোনো একটা কাজ করবে। আমি চাচ্ছি যে একটা সাম যেহেতু দিছি, তার মানে হচ্ছে কি একটা সামেশন করি। যেমন হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল নিই, একটা হচ্ছে কি যে ইন্টিজার এ নিলাম, এ ইকুয়াল টু 2 দিলাম, এবং আরেকটা ভেরিয়েবল বি নিলাম, বি ইকুয়াল টু 3 দিলাম, ঠিক আছে। আর আরেকটা ভেরিয়েবল আমরা সি দিলাম, সি নিলাম, এবং সি ইকুয়াল টু এ প্লাস বি দিলাম। তো সিম্পল। এরপর আমরা চাচ্ছি সি এর যে ভ্যালুটা, এটাকে আমরা প্রিন্ট করে দিতে চাচ্ছি। তাহলে এটাকে প্রিন্ট করে দিব। তাহলে হচ্ছে কি যে আমরা সাম কোলন, তারপর হচ্ছে কি ডবল কোটেশনের বাইরে যাব, তারপর প্লাস দিব, তারপর হচ্ছে কি যে আমরা যার ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, সি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, সিটা দিব। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে কি যে মেন মেথডের মধ্যে যখন আসবে, তখন হচ্ছে কি যে একটা অবজেক্ট তৈরি করা দেখতেছে, যে কম্পাইলার এসে দেখতেছে যে হ্যাঁ একটা অবজেক্ট তৈরি করা, সেটা হচ্ছে টিসি, এবং টিসি দিয়ে সাম মেথডটাকে কল করা হয়েছে। সাম মেথডে যাবে, যাই দেখতেছি যে এখানে দুইটা ভেরিয়েবল এবং তাদের ভ্যালুগুলা দেওয়া আছে। এরপর আরও একটা ভেরিয়েবল দেখতেছে, এবং সেই ভেরিয়েবলের মধ্যে কি হচ্ছে যে আগে যে দুইটা ভ্যালু দেওয়া আছে, সেই দুইটা ভেরিয়েবলকে যোগ করে যোগফলটা সি এর মধ্যে রাখতেছে, তারপরে সি এর ভ্যালুটা প্রিন্ট করতেছে। তো প্রিন্ট করার সামনে আবার একটা মেসেজও দিচ্ছে, সাম কোলন দিয়ে হচ্ছে কি একটা মেসেজ দিচ্ছে, তারপরে সি এর ভ্যালুটা, অর্থাৎ হচ্ছে কি আপনার এখানে এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে সি এর মধ্যে কত হবে, 2 + 3 = 5।
তাহলে যখন হচ্ছে আপনাকে প্রিন্ট করে দেখাবে তখন হচ্ছে দেখাবে সাম কোলন স্পেস তারপর হচ্ছে কি 5 এটা আমাদেরকে দেখাবে। তো দেখা কিনা সেটা দেখি। তার আগে আমরা একটু সেভ করে নিই, কন্ট্রোল সেভে ধরে এস, এরপর হচ্ছে কি আমরা রান করি। হ্যাঁ, সাম কোলন 5 এই জিনিসটা আমাদেরকে দেখাইছে। তো আমরা তো এখানে দেখতেছি যে এ এবং বি এর ভ্যালুটা হচ্ছে কি যে এখানে আমরা এখানেই দিছি। তো আমরা যদি এমন চাই যে না, এ এবং বি এর ভ্যালুটা এখানে দেওয়া হবে না, এটা হচ্ছে কি যে এটাকে আর্গুমেন্ট আকারে আমরা এখানে পাঠাবো। যখন আমরা এই সামটাকে কল করব তখন 2, 3 এরকম দিয়ে দিলাম, যে আর্গুমেন্ট হিসেবে দিলাম। তো আমরা তাহলে হচ্ছে কি যে এখানে এই দুইটা ভেরিয়েবল না দিয়ে আমরা এখানে কি করলাম, যে এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা ইন্ট এ ইন্ট বি এইভাবে আমরা দিলাম। তাহলে তখন হচ্ছে কি যে আমাদের হচ্ছে যখন সাম মেথডটাকে কল করব তখন এখানে যে সাম মেথডের ভিতরে যে এই প্যারামিটার যেখানে দুইটা ভ্যালু, যে 2 এবং 3, তাহলে হচ্ছে কি 2টা রিসিভ করবে এ আর 3টা রিসিভ করবে বি। তাহলে এ এর মান হবে 2, বি এর মান হবে 3। তাহলে হচ্ছে কি ফাইনালি এখানে এ এবং বি এই দুইটা যোগ হয়ে সি এর ভ্যালু হবে 5। তো এই 5টা আমাদেরকে প্রিন্ট করবে। এখন যদি আমি এটাকে রান করি, সেভ করলাম, রান করলাম, তাহলে 5 দেখাচ্ছে। অথবা আমরা মানগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি 2 না দিয়ে হচ্ছে কি যে আমি দিলাম হচ্ছে 6, আর 3 না দিয়ে এটা আমরা 7 করে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে হচ্ছে কি 6, 7, 13 হবে। হ্যাঁ, 13 এটা আসছে। তো এখন এটাকে এই মেথডটাকে তখন এটাকে আমরা কিন্তু আর্গুমেন্টেড মেথড বলতে পারি। তো এখানে আরেকটা কথা, যে আমরা তো এখানে হচ্ছে রিটার্ন টাইপটা ভয়েড দিয়েছি, তার মানে কি আমরা এখান থেকে কোনো কিছু রিটার্ন করব না, মানে প্রসেস করবে, প্রসেস করে রেজাল্টটা হচ্ছে ওখানে শো করাবে, শেষ। কিন্তু আমি যদি চাই যে না, আমি এখানে প্রিন্ট করব না, এটা হচ্ছে কি যে আমাদের যে রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টটা হচ্ছে কি যে সে আবার মেথডটাকে যেখান থেকে কল করছে সেখানে সেখানে পাঠিয়ে দিবে। তো তাহলে হচ্ছে কি তখন আমরা কি করব, এখানে হচ্ছে কি আমরা প্রিন্ট করতে চাচ্ছি না, আমি প্রিন্টের মেথডটা আমি স্টেটমেন্টটা তুলে দিলাম। তো এখন যে সি এর যে ভ্যালুটা এটা আমরা রিটার্ন করব, তাহলে হচ্ছে কি আমরা কি দিব, যে রিটার্ন সি এটা দিয়ে দিলাম। এখন রিটার্ন সি যদি করি তাহলে হচ্ছে কি যে এখানে আমরা তো রিটার্ন টাইপ ভয়েড দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি আমাদের রিটার্ন, তাহলে হচ্ছে কি তখন তো টাইপ দিতে হবে কি রিটার্ন করতেছি। তো রিটার্ন করতেছে সি, তো সি এর ভ্যালুটা হচ্ছে কি যে ইন্টিজার, সি এর টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে সে রিটার্ন করতেছে ইন্টিজার টাইপে। তাহলে এখানে ভয়েড না দিয়ে আমরা এখানে দিব হচ্ছে কি যে ইন্টিজার। তাহলে হচ্ছে কি যে এখন তাহলে হচ্ছে কি যে সি এর ভ্যালুটা যদি আপনি, যেমন এখানে 6 এবং 7 পাঠাইছেন, তো এ এবং বি সেটা রিসিভ করলো এবং তাদের যোগফল হবে হচ্ছে কি যে 13। তো 13টা হচ্ছে কি যে সে রিটার্ন করে দিছে। তো রিটার্ন করে দিলে আলটিমেটলি যে এই মেথড যে কল করছেন এই যে জিনিসটা, এটার ভ্যালু হবে 13। তো এটার ভ্যালু যে 13 এটা আমরা কিভাবে দেখব? তো এটা দেখার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, যে ইন্ট, এবং সে ভেরিয়েবলটা নিলাম হচ্ছে পি। তো পি ইকুয়াল টু এটা দিলাম। তাহলে আমরা বললাম হচ্ছে যখন রিটার্ন করবে তখন হচ্ছে কি যে এই পুরা জিনিসটার ভ্যালু হবে যে 6 এবং 7 এর যোগফল, তার মানে 13। তো 13 এই ভ্যালুটা এখন হচ্ছে কি যে কপি হয়ে কোথায় চলে যাবে, পি এর মধ্যে চলে যাবে। তাহলে পি এর ভ্যালু হচ্ছে কি যে 13। এখন আমি পিটা যদি হচ্ছে কি যে মানে প্রিন্ট করি তাহলে হচ্ছে কি আমাদের 13 প্রিন্ট হবে। তো এখন আমি যদি এখানে যদি প্রিন্ট করি, পি এর ভ্যালুটা যদি প্রিন্ট করি, সিম্পল শুধু পি এ দিই, আর কিছু দিলাম না মেসেজ, শুধু পি দিলাম। তাহলে এখন হচ্ছে কি যে আমাদের পি এর ভ্যালুটা 13 এটা প্রিন্ট করে দেখাবে। তো আমরা এটাকে সেভ করলাম। এখন যদি প্রিন্ট করি, দেখেন এই যে 13 আমাদেরকে দেখাচ্ছে 13। তো এটাতে আমরা কি করলাম, যে এটাতে হচ্ছে কি যে আমরা সাম নামে যে মেথডটা নিছি সেই মেথডে আমরা কি করলাম, যে কিছু আর্গুমেন্ট ভ্যালু হচ্ছে কি যে পাঠালাম, এবং সেখান থেকে হচ্ছে কি যে প্রসেসড ভ্যালুটা অর্থাৎ ফলাফল যেটা সেটাকে আবার রিটার্ন করলাম। তো রিটার্ন করার পরে সেটা আবার ক্যাশ করছে কে, পি নামে আরেকটা ভেরিয়েবল, সেই পি এর ভ্যালুটা হচ্ছে কি যে আমরা এখানে হচ্ছে কি প্রিন্ট করছি। তো এভাবে হচ্ছে কি যে আমরা মেথড লিখতে পারি আর কি। তো আশা করি বুঝছেন যে কীভাবে একটা মেথড লেখা যায়।